নমস্কার সকলকে। তো ডুরান্ড কাপ 2025-এর কোয়ার্টার ফাইনাল ইস্ট বেঙ্গলের কাছে হেরে গেল মোহনবাগান। তো ঠিক কোন কোন জায়গায় মোহনবাগান হারলো, কী কারণে মোহনবাগানের এত ভালো টিম, গতবারের আইএসএল চ্যাম্পিয়ন, লিগ শিল্ড চ্যাম্পিয়ন, তবুও ইস্ট বেঙ্গলের এই নতুন দলের কাছে হেরে গেল, আর ঠিক কোন কোন জায়গাতে ডেভেলপ করলে মোহনবাগানের এই দলটা আবার চ্যাম্পিয়ন হয়ে ফিরতে পারে, সেই বিষয়টাও আলোচনা করব। তো ছোট্ট একটা ভিডিও হবে, তবে ইম্পর্টেন্ট ভিডিও হবে। রিকোয়েস্ট তোমাদের কাছে একটাই, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে। যদিও এই ভিডিওটা গতকাল রাতেই আসতো, কিন্তু খেলা দেখার জন্য যেহেতু আমি মাঠে উপস্থিত ছিলাম, সেই কারণে বাড়ি এসে ভিডিও বানিয়ে আবার আপলোড করা সম্ভব হয়নি, সেই কারণে আজকেই ভিডিওর আপডেটটা তোমাদের জানাচ্ছি। তো দেখো, মোহনবাগান বেসিক্যালি গতকাল হেরে গেছে মিডফিল্ডে। ইস্টবেঙ্গল ঠিক সেই সমস্ত জায়গাগুলোতেই মার্ক করেছে যে সমস্ত জায়গাগুলো মোহনবাগানের স্ট্রং পয়েন্ট। এক, মোহনবাগানের কোনো ক্রিয়েটিভ মিডফিল্ডার বিদেশি ভালো কোয়ালিটি নেই, যেটা ইস্টবেঙ্গলের দুজন কালকে ছিল। এক হচ্ছে সল ক্রেসপো, আরেকজন হচ্ছে মিগুয়েল ফিগুয়েরা। আমি কিন্তু গতদিনের ভিডিওতে এটা বলেছিলাম যে এই দুটো প্লেয়ার কিন্তু খেলবে। মিগুয়েল ফিগুয়েরা ইস্টবেঙ্গলের জন্য সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে, আর এই মিগুয়েলকে কিন্তু মোহনবাগানের কোনো প্লেয়ার ধরতেই পারেনি, যে কারণে মোহনবাগান ম্যাচ হেরেছে। এই হলো এক নাম্বার। এবার আরেকটা কারণ যদি বলি, মনভীর সিং এর ইনজুরি এবং আশিস রায়ের সেই ম্যান মার্কিং এর সমস্যা। দেখো, ইস্টবেঙ্গল প্রথম থেকে খেলা শুরু করলেই কিন্তু যখনই বল ধরেছে, তারা সবাই চেষ্টা করে গেছে বিপিন সিংকে বলটা দেয়ার। বিপিন সিং কাটব্যাক করে ঢুকবে বক্সের মধ্যে, হয় পেনাল্টি নেবো নয়তো মাইনাস রাখবো, সেখান থেকে ইস্টবেঙ্গলের স্ট্রাইকাররা গোল করবে। প্রথম থেকে এটা অনেকবার চেষ্টা করেছে, কিন্তু আশিস রায় হেল্প পেয়েছে টম অলরেডের। সেই কারণে যখন তারা দেখলো লং পাসে বিপিন সিং এর কাছে বল দেওয়া সম্ভব হচ্ছে না, তখন কিন্তু তারা মিগুয়েল ফিগুয়েরা এবং সল ক্রেসপো এদের দিয়ে বল খেলাচ্ছে ডান দিকে, এবং ডান দিক থেকে ক্রস রাখছে বিপিন সিং এর দিকে। আর বিপিন সিং তখন আশিস রায়ের সামনে দিয়ে আসছে, এসে বক্সে ঢুকে যাচ্ছে, এবং এরকম দু একবার করতে করতে ইস্টবেঙ্গল পেনাল্টিটা পেয়ে গেল। তার মানে সেই আশিস রায়ের জায়গাটাই কিন্তু দুর্বলতা থেকে গেল, আর সেই জায়গা দিয়ে পেনাল্টি পেল এবং সেখান থেকে গোল করে দিল। এই হলো 2 নম্বর কারণ মোহনবাগানের ম্যাচ হারার। এবার 3 নম্বর কারণ যদি বলি, সেটা হলো জেমি ম্যাকলারেনকে ইস্টবেঙ্গলের যে শিবলে বলে ডিফেন্ডারটা আছে, সে সম্পূর্ণভাবে আটকে রেখেছে। মানে ম্যাচের একটা সময়ও তার পেছন ছাড়েনি। ম্যাকলারেনকে থ্রু বলের জন্য একবারও বেরোতে দেয়নি, তার সঙ্গে যেন একেবারে এটুলির মতো লেগেছিল, যে কারণে ম্যাকলারেন পুরোপুরি অফ কালার। আর একটা সাইড মোহনবাগানের স্ট্রং সাইড, সেটা হলো লিস্টন কোলাসোর সাইড। লিস্টন কোলাসোকে মোহাম্মদ রাকিব পুরোপুরি বোতলবন্দি করে রেখেছে, লিস্টনকে কোনোভাবে খেলতেই দেয়নি। আর 5 নম্বর কারণ যদি বলি, সেই ভুলটা মলিনার মতো বড় মাপের একটা কোচ করবে এটা আমি বুঝতে পারিনি, যেটা হলো পাসাং দর্জি তামাংকে এত বড় হাই ভোল্টেজ ম্যাচে খেলানো। দেখো, আমি গতদিন কিন্তু দুই দলের প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমি এটাও বলেছিলাম যে এই ম্যাচটা মোহনবাগানের জন্য খুব একটা সহজ হবে না। বিগত 3-4 বছর ধরে যেভাবে এক পেসে ডার্বি চলছে, এই ডার্বিটা কিন্তু গত 3-4 বছরের মতো হবে না, যে কারণে অনেক মোহনবাগান সমর্থক আমাকে কমেন্টে উল্টোপাল্টা কথাও বলেছিলে। কিন্তু তোমরা কেন বলেছিলে আমি জানি না, যারা খেলা দেখো বা খেলা বোঝো, তারা কিন্তু এই উল্টোপাল্টা কমেন্ট বা না জেনে একটা দুম করে কমেন্ট করে দেয়া, না বুঝে কমেন্ট করে দেয়া, এরকম কিন্তু তোমরা করবে না আশা করছি। তো সেটা যাই হোক, এবার যে ব্লান্ডারটার কথা বলছি সেটা নিয়ে যদি কথা বলি, আমি কিন্তু ফরমেশনে এরকম বলেছিলাম যে মাঝখানে হয় দিমি পেত্রাতোস খেলবে, আর নয়তো জেসন কামিংস খেলবে, আর ডান দিকে পাসাং দর্জি তামাংকে খেলানোর দরকার নেই এত বড় ম্যাচে, সেখানে সাহাল আব্দুল সামাদকে খেলাক, যেটাই ভালো কাজে দেবে। আর ঠিক সেকেন্ড হাফে গিয়ে পাসাং দর্জি তামাংকে তুলে নিয়ে জেসন কামিংসকে নামানো হলো, এবং জেসন কামিংস খেলছে মাঝখানে আর সাহাল আব্দুল সামাদ খেলছে ডান দিকে। তখন কিন্তু মোহনবাগানের খেলা সম্পূর্ণ ঘুরে গেল। সম্পূর্ণ সেকেন্ড হাফটা মোহনবাগান ডমিনেট করেছে, কিন্তু গোল করতে পারেনি। তার কারণ কি, ডার্বির মতো ম্যাচে মোহনবাগান এমনি 1-0 গোলে পিছিয়ে ছিল, তার মধ্যে মোহনবাগান অ্যাটাক করছে, হাই লাইন ডিফেন্সে খেলছে, সেখান থেকে আরেকটা ব্লান্ডার হওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ড হাফের শুরুতে ইস্টবেঙ্গলের স্ট্রাইকার দিমিত্রিয়াস ডিয়ামেন্টাকস আরেকটা গোল করে 2-0 গোলে মোহনবাগানকে পিছিয়ে দেয় বা ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয়। আর এই দর্শকের মধ্যে এত হাই ভোল্টেজ ম্যাচে এইখান থেকে কিন্তু ফিরে আসা কোনো দলের পক্ষে খুব একটা সহজ না। হ্যাঁ, মোহনবাগান চ্যাম্পিয়ন দল, এই দলটাই গত বছরে খেলেছিল এবং আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু এই বছরের ইস্টবেঙ্গল দলটা কিন্তু অতটা দুর্বল দল নয়। তারা কিন্তু বিদেশি প্লেয়ারদের নিয়ে দারুণ ভালো কাজ করেছে, এবং দু একটা ভারতীয় প্লেয়ারও সাইন করিয়েছে যারা মোহনবাগানের ডিফেন্সে থ্রেট দিতে পারে। বিপিন সিং,
এডমন্ড লালিন্ডিকা, এই সমস্ত প্লেয়ারগুলো কিন্তু যথেষ্ট কোয়ালিটির প্লেয়ার। আর যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সেকেন্ড হাফ শুরুতেই কিন্তু মোহনবাগান অ্যাটাক ভালো রকম শুরু করে। একটা বল লিস্টন কোলাসোর শট বারপোস্টের লেগে ফিরে আসে, দুটো একটা ক্ষেত্রে গোল লাইন শেপ দিয়েছে ইস্ট বেঙ্গলের ডিফেন্ডাররা। তারপর শাহাল আব্দুল সামাদ এবং আশিস রাই বারবার ওভারল্যাপিং করে ডান দিক দিয়ে ক্রস রাখছিল, সেখানেও কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্ডাররা ভালো রকম ব্লক করে। এবার মোহনবাগান যে গোলটা দিয়েছে সেটা দেখো, একটুখানি স্পেস পেয়ে গেছিল অনিরুদ্ধ থাপা, সেখান থেকে লং বল শট করে এবং গোল হয়। আর প্রথম হাফ থেকে কিন্তু এই স্পেসটা কোনোভাবেই ইস্ট বেঙ্গলের মিডফিল্ডাররা দেখছিল না। মিগুয়েল ফিগুয়েরা এবং সল ক্রেসপো, এরা দুজন কিন্তু মাঝখান থেকে কোনোভাবেই মোহনবাগানের কোনো প্লেয়ারকে ফ্রি শট মারার জন্য স্পেস দেয়নি। যতবার জায়গা পেয়েছে প্লেয়াররা মোহনবাগানের প্লেয়ারের কাছাকাছি গেছে, তার শট মারার মুখটাকে ব্লক করেছে, তখন তাদের অপশন ছিল হয় ব্যাক পাস দেয়া আর নয়তো দুই উইংয়ের দিকে বল ঠেলে দেয়া। এবার রাইট উইংয়ের দিকে বল ঠেলছে অসাংদর্জি তামাং, পেরে উঠছে না নাওরেম মহেশের সঙ্গে, এবং লেফট সাইডে যখন বল ঠেলছে পুরোপুরি লিস্টন কোলাসোকে মোহাম্মদ রাকিব আটকে রেখেছে। তো এই জায়গাটাই কিন্তু সেকেন্ড হাফে মলিনা স্যার বুঝতে পেরেছিল, এই জায়গাটাই কিন্তু রিকভারি করে ফেলেছিল, কিন্তু হাই ভোল্টেজ ম্যাচে মোহনবাগান আর কামব্যাক করতে পারেনি। ফার্স্ট হাফটা তো সম্পূর্ণ ইস্টবেঙ্গল ডমিনেট করে গেছে এবং সেকেন্ড হাফটা বেশিরভাগ সময় মোহনবাগান ডমিনেট করে গেছে। এবং শেষে যখন এক্সট্রা টাইমের খেলা চলছিল তখন মোহনবাগান কিন্তু খেলাও ছেড়ে দিয়েছিল, বুঝে গেছে যে আমরা আর ম্যাচটা জিততে পারবো না। সেখান থেকে সমস্ত প্লেয়ারের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছিল যে ছেড়ে দাও ম্যাচটা, আর দরকার নেই। আর কিছু কিছু প্লেয়ারের যদি কথা বলি, সেখান থেকে দিমিত্রি পেত্রাতস, ভাই ওটা ফুটবল খেলার চেহারা। আমি দিমিকে কখনো ছোট করব না। মোহনবাগানের যে সিজনে কোনো প্লেয়ার চলেনি সেই সিজনে দিমি একা খেলে গেছে, মোহনবাগানকে চ্যাম্পিয়ন করিয়েছে, তার জন্য দিমির কোনো প্রশংসা কম নয়। কিন্তু এখন যে চেহারাটা দিমির এসে দাঁড়িয়েছে, সে তো মনে হচ্ছে ফুটবল, দুটো দুটো ফুটবল যেন মাঠে দৌড়োদৌড়ি করছে। দিমির চেহারাটা একটু কমানো দরকার, না হলে সে ছুটবে কি করে। আর জেমি ম্যাকলারেন, তার কি দোষ দেবো, সে তো এই কোয়ালিটির স্ট্রাইকার, তাকে বল পজিটিভ বল বাড়াতে হবে, তবেই সে গোল করতে পারবে। গত বছর গ্রেগ স্টুয়ার্ট ছিল, তো সেই গ্রেগ স্টুয়ার্টের যতই বয়স হয়ে যাক না কেন, যতই তার স্পিড কমে যাক না কেন, সে যে থ্রু বলগুলো বাড়াতো, সেই বলগুলোতে কিন্তু অপোনেন্টের ডিফেন্ডার দুজন কেটে যেত, আর সেইখানে থ্রু বল পেয়ে যেত স্ট্রাইকাররা, আর সেখান থেকেই অপোনেন্ট গোলকিপারের সঙ্গে স্ট্রাইকার 1v1 হয়ে যেত, গোল করতো। আর এই বছর গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার নেই কোনো, এই বছর ডিফেন্সিভ মিডফিল্ডার নেই কোনো, এইভাবে কিন্তু মোহনবাগান আর ম্যাচ জিততে পারবে না। তো এই ভুলগুলো যদি মোহনবাগান শুধরে নেয়, এবং সামনেই আছে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2, এখনো যদি দুটো দুটো বিদেশি প্লেয়ার মোহনবাগান সাইন না করায়, একজন নয়তো রবসন রবিন আমি ছেড়ে দিলাম, আর একজন যে বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা হচ্ছে সপ্তম বিদেশি, তাকে যদি সাইন না করায়, তাহলে কিন্তু এই মোহনবাগান এই বছর আইএসএল জিততেও বেগ পাবে, আমি এটা বলে রাখলাম। আর তোমরা যারা মোহনবাগান সমর্থক আছো, জানি না তারা এই বিষয়টা কিভাবে নেবে বা কমেন্টে কি জানাবে। তো আমি যে কথাগুলো আজ পর্যন্ত বলে এসেছি, তোমরা কি কোনো জায়গায় দেখেছো যে আমার ভুল হয়েছে? আর আমি যদি ভুল বলি, আমি কিন্তু স্বীকার করে নিই যে না ভাই, এটা আমি ভুল বলেছিলাম, এটা আমার ভুল হয়ে গেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে হেরে গেল মোহনবাগান। এই ভুল যদি মোহনবাগান শুধরে নেয়, এই দলটার মধ্যে কিন্তু ক্ষমতা আছে চ্যাম্পিয়ন হওয়ার, এই দলটার কিন্তু ক্ষমতা আছে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2-তে মোটামুটি একটা ভালো ফল করার। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, তোমাদের মতামত কমেন্টে জানিও, এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।